স্বাগত জানাচ্ছি পাবলিক টাইমসের নিয়মিত আয়োজন পাবলিক টকে। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্ত, এখন হিসাব চলছে ভোটের, চলছে ক্যালকুলেশন। 12 তারিখের এই নির্বাচনের ফলাফল কি হবে, কোন দল কত আসন পাবে, এইসব নিয়েই চুলচেরা বিশ্লেষণ চলছে। সেই বিশ্লেষণে আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আব্দুল মুকিব। চলুন দর্শক আমরা আমাদের অতিথির সঙ্গে পরিচিত হই। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমরা আসলে আজকে মূলত কথা বলবো, এই যে বললাম যে নির্বাচনের ফলাফল কেমন হবে, তারপরে আপনার কোন দল কেমন আসন পেতে পারে, এই শেষ মুহূর্তের যে চুলচেরা বিশ্লেষণ, সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে আমি ছোট করে আসলে কিছু বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। তার একটা বিষয় হলো যে আমরা হঠাৎ করে নির্বাচনের 5 দিন আগে দেখলাম যে হাদির বিচার নিয়ে এক ধরনের অবস্থা তৈরি হলো। পাশাপাশি সরকারি চাকরিজীবীদেরও একটি আন্দোলন আহ, হলো। সেই আসলে এই বিষয়টা কি অনেকে নির্বাচন বানচালের যে চেষ্টা বলছিল, আসলেও কি বিষয়টা তেমন কিছুই মনে করেন আপনি? না, আমার কাছে সেটা একদমই মনে হয়নি। এখানে আমার মনে হয়েছে যে সরকারের ইউনুস গভর্নমেন্টের সাথে এখন প্রশাসনের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। যে জন্য আপনার ইউনুস গভর্নমেন্টের যারা খুব ঘনিষ্ঠ, মানে সরকারের ইউনুস সাহেবের সাথে ঘনিষ্ঠ যারা খুব, উনাদের সাথে উনাদের কথা আর কেউ শুনতেছে না প্রশাসনে। এটা প্রশাসন বা পুলিশ বা হোয়াটএভার আপনি বলেন, যে যতগুলা বডি আছে। তো যারা এই যে ধরেন যে পে স্কেলের যারা আন্দোলন করলো বা হাদি হত্যা, এদের দুইজনেরই দুইটা সাইডেরই আর কি, যেটা কি বলা যায় যে কেন এই শেষ মুহূর্তে আন্দোলন, সেটা হচ্ছে যে এরা দুই সাইডই বুঝতে পারছে যে ইউনূস সাহেব চলে গেলে তাদের এই দাবির আর কোনো কিছু থাকবে না আরকি। দাবি পেশ করারই জায়গা থাকবে না। স্পেস চলে যাবে। এটা তারা এই আশঙ্কা করছে। এজন্য লাস্ট ট্রাই করছে। ধরেন যে পে স্কেল, সেটাও কিন্তু একই, যে তারা তাদের উদ্দেশ্য ছিল যে এই গভর্নমেন্ট থাকতে, থাকতে জিনিসটা আদায় করে নেয়া। কারণ এই গভর্নমেন্টের উপরে প্রেশার ক্রিয়েট করে যতভাবে সম্ভব, বা আপনার একটা ভালো কজ দেখায় যদি আপনি যে একটা জিনিস আদায় করে নেওয়া সম্ভব, নতুন গভর্নমেন্টের সামনে গিয়ে ওই কজ আপনি করবেন। যেমন ধরেন ইনকিলাব মঞ্চে যেটা, যে তাদের হয়তো যে যে দাবিটা, যে বিচারের চার্জশিটটা ঠিকমতো হয় নাই। ওই বলে তাদের যে মূল অভিযোগ, যে ঠিকমতো চার্জশিট করা। তো এই জিনিসটা তারা বুঝছে যে লাস্ট মানে শেষ একটা চেষ্টা করে দেখি, এইজন্য এটা করছে। তো আমার মনে হয় গভর্নমেন্ট থেকে আমি বলব যে এটা হইছে আসলে হয়তো যে গভর্নমেন্টের যেই টিমটা, ওদের এই কমিউনিকেশন গুলা, তাদের একটা গ্যাপ রয়ে গেছে। যেমন ধরেন আম ২ টাই, ধরেন এই যে হাদির কেস বলেন বা এই যে পে স্কেল যেটাই বলেন, যে তাদেরকে ক্লিয়ার মেসেজ দিয়ে রাখা উচিত ছিল যে গভর্নমেন্টের পক্ষে এর বেশি এখন আর কিছু করা সম্ভব না। ধরেন পে স্কেলেও কিন্তু একটা কি বলে, একটা ধোঁয়াশা আছে যে বুঝতে এরা পারছি। সাইন করবে কি করবে না। হাদির ব্যাপারটা তো একটা ধোঁয়াশা, উনারা তারপরেও যে শেষমেশ ওই জাতিসংঘে একটা করে একটা আর কি, আমার মনে হচ্ছে যে এক ধরনের গোঁজামিল, যে জাতিসংঘের টিমকে একটু রেফার করে দিচ্ছে যে তোমরা তদন্ত করো। এই করে জাস্ট একটা দেখানো যে আমাদের একটা গুডউইল আছে, একটু দেখানো। তো উনারা হয়তো আরো ক্লিয়ারলি তাদেরকে বলতে পারতো যে আসলে আমাদের আর এখন কিছু করার নাই। নতুন গভর্নমেন্ট আসুক, জি, তখন তোমাদের সেটা আদায় করতে হবে। তো ওই বুঝতে কথাটা না পারছি। বলায়, তো হ্যাঁ, এটা আচ্ছা, এইখানে আমি আরেকটু অ্যাড করতে চাই প্রশ্ন। সেটা হলো যে আমরা যে পুলিশের যে ধরনের অ্যাকশন দেখলাম এবং পুলিশ যে ধরনের আচরণ করলো, আহ, এই পুরো জিনিসটার সাথে আসলে এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই ঘটনার সাথে পুলিশের যে অ্যাকশন, সেটা কি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা একটু একটু ভয়ংকর। এক একটা সেন্সে, যে আপনার লাস্ট কি বলা যায়, যে যখন বিশেষ করে এটা বলা যায় যে তারেক রহমান আসলো যখন বাংলাদেশে, তারেক রহমান আসার পরপরই কিন্তু আপনি যদি টিভির নিউজগুলা দেখেন, হ্যাঁ?
যে ইউনূস সাহেব বা তার উপদেষ্টা পরিষদের কোনো নিউজ নাই, কিন্তু শুরু হয় তারেক রহমান, এরপর শফিকুর রহমান, তাদের প্রচারণা এইসব, এবং তারা কোথায় যাচ্ছে কি করতেছে। হুম তো আমার মনে হয় যে লাস্ট ১ মাস আসলে এই গভর্নমেন্টের, এই উপদেষ্টা পরিষদের আর কোনো ক্ষমতা তেমন নাই। কেউ তাদের কথা শুনতেছে না। সবাই গুডউইলে কাজ করতেছে এইজন্য যে তারা ধরে নিচ্ছে যে যেই জিতুক, একটা নতুন গভর্নমেন্ট আসবে, তাদের আস্থা অর্জন করতে যাচ্ছে। প্রশাসন বলেন, পুলিশ বলেন, বা যার কথাই বলেন। তো যেজন্য পুলিশ আগের চেহারায় ফিরে যাওয়ার একটা আরকি, এটা একটা মওকা ছিল। এবং এটা তো সত্যি যে ধরেন যে মব বলে বা যেটা বলে যে গত ১.৫ বছরে যে নানান আন্দোলন হইছে ইয়েতে, যে ইউনূস সাহেব বা তার উপদেষ্টা পরিষদ, তাদের দিক থেকে পুলিশের উপরে প্রেশার ছিল যে এদের উপরে বল প্রয়োগ করা যাবে না। আপনাদের মনে আছে কিনা যে ৬-৭ মাস আগে কোন একটা এরকম একটা আন্দোলনে এক পুলিশ অফিসার দেখাচ্ছিল যে সে ওই কিছু মানুষকে তাড়াচ্ছে রাস্তায় বাড়ি দিয়ে। একটা লাঠি নিয়ে রাস্তার পিচের উপরে বাড়ি দিচ্ছে, বা ওই যে ইলেকট্রিক খুঁটিতে বাড়ি দিচ্ছে। মানুষের গায়ে চার্জ করতেছে না, কিন্তু ভয় দেখায় তাড়ায় দিচ্ছে। তো এরকম প্রেশার ছিল গভর্নমেন্টের থেকে যে ওই যে আগের আমলের মতো এরকম আচরণ করা যাবে না। তো লাস্ট ১ মাসে যখন গভর্নমেন্টের ক্ষমতা নাই, এরপর তাদের পুলিশের ১ম এই সুযোগ আসছে এরকম আরকি, যে মানুষকে পেটানোর সুযোগ আসছে, এই যে ওই গত শুক্রবারে যেটা হলো। তার মানে তখনই তারা পুলিশ আসলে আগের মতো ওই আবার আগের জিনিসই আছে, মানে আগের ইয়েতে আমরা সর্বশেষ মানে যদি ওইটা তাদের মানে সুযোগ ডিফল্ট। পেলেই হ্যাঁ, ওইটা তারা তাদের বাই ডিফল্ট আর কি। ডিফল্ট মানসিকতা হচ্ছে ওইটা, যে আমরা পিটাবো, মানে ইচ্ছামতো পিটাবো। এখন গভর্নমেন্টের প্রেশার ছিল যে এসব করা যাবে না। এজন্য থেমেছিল। অনেক কষ্টে নিজেদের দমায় রাখছিল। তো ওটার এখন আর দরকার ফিল করতেছে না। এখন নতুন গভর্নমেন্ট এসে সেটা কিভাবে হ্যান্ডেল করে, এটা হচ্ছে কথা। জি, ধন্যবাদ। আর আরেকটি বিষয়, যে যেহেতু নির্বাচন সবারই বড়, বিশেষ করে বড় তিনটি দল একটা ইশতেহার দিয়েছে। জি। তো আমি মোটা দাগে আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে ইশতেহার দিল, আমরা প্রতি নির্বাচনের আগে এরকম অনেক ইশতেহার শুনি, বা বুলি শুনি, উন্নয়নের বুলি, নানাবিধ বিষয়। এবারের ইশতেহারে কোনো বিশেষ আপনি কোনো কিছু লক্ষণ, মানে কোনো কিছু লক্ষ্য করলেন কিনা? আরেকটা বিষয় যে এই যে ইশতেহার, এটা বাস্তবায়নে আসলে যেহেতু ইশতেহারটা আসলে এমন একটা হয়েছে যে জাস্ট দেয়, এইটা পরে মনে থাকবে কি থাকবে না সেই বিষয়টা নিয়ে তাদের কোনো বিষয় থাকে না। তো এবার আসলে এটা নিয়ে কোনো নতুনত্ব বা কোনো বিশেষ ধরনের কিছু দেখলেন কিনা? আচ্ছা, আচ্ছা। এবং এই ইশতেহারটা আসলে যে মানবে মানুষ, সেই জায়গাটাই আসলে দায়বদ্ধতার জায়গাটা আসলে কিভাবে আহ, ঠিক করা যায়, বা এটা আসলে হবে কিনা সেই জায়গাটাই যদি একটু বলেন। ইশতেহার নিয়ে কয়েকটা পয়েন্ট আছে। একটা ১ম পয়েন্ট হচ্ছে, সাধারণত নির্বাচনী ইশতেহার হওয়া উচিত এইরকম যে আপনার ধরেন একটা কোম্পানির কথা যদি চিন্তা করেন, যে কোম্পানির ভিশন থাকে আর মিশন থাকে। হ্যাঁ? তো ভিশনটা হওয়া উচিত ইশতেহার। যে এই দেশ তারা কি ধরনের পলিসির উপরে চালাবে। এরপর কয়টা সেতু করবে, কয়টা রাস্তা করবে, ওইটা হচ্ছে মিশন। ভিশন হচ্ছে যে ধরেন যে আমরা পরিবহন ইসে বাড়াবো, যে পরিবহনের সক্ষমতা দেশের ভিতরে, এইটার উপরে আমরা মেইন ফোকাস দিব। যদি একটা গভর্নমেন্ট যদি এটা মিন করতে চায় যে আমরা প্রচুর ব্রিজ বানাবো, প্রচুর রাস্তা বানাবো, তাহলে তাদের ইশতেহারে থাকা উচিত যে আমরা দেশে পরিবহন সমস্যার সমাধান করব। এরপরে জায়গা বুঝে কোথায় কতগুলা লাগবে, এগুলো তো সময়ের সাথে চেঞ্জ হয়। হুম? তো আমাদের দেশে সাধারণত ইশতেহার দেখা যায় এরকম যে হয়তো ফরিদপুরে একটা ব্রিজ হইলে আশপাশে ১০ টা জেলার মানুষ খুশি হবে, তো তারা ইশতেহারে লেখে যে ফরিদপুরে এই একটা ব্রিজ করব, ২ মাইল লম্বা একটা ব্রিজ করব, এরকম। হুম? তো ওই টেনডেন্সিটা এবারও জামাত আর বিএনপির যে ২ টা ইশতেহার, ওখানে আমরা দেখতে পাচ্ছি ঐরকম আরকি, যে কাইন্ড অফ কি বলা যায়, মানুষ যাতে ভোট দেয় ওইভাবে আগ্রহী করে তোলার। ওইটা টিপিক্যাল এতদিন যেভাবে হয়ে আসছে, ওই জিনিসটা আমরা দেখতে পাইছি। কিন্তু
বিএনপিটা আরেকটা ইন্টারেস্টিং বিষয় ছিল ওই যে আপনার গণভোটে যে ৪টা পয়েন্ট, ৪টা প্রশ্ন। ৪টা প্রশ্নের মধ্যে ৪টা করার কারণ হচ্ছে আপনার ওই যে উচ্চকক্ষ কিভাবে তৈরি হবে। আর ওই যে কয়েকটা সংসদীয় কমিটি যে পিএসসি, তারপরে ইসি, তত্ত্বাবধায়ক সরকার, তারপর দুর্নীতি দমন কমিশন, এদের রিলেটেড যে সংসদীয় কমিটি ওগুলাতে বিরোধী দল থেকে প্রধান হবে। এই ৫টা বিষয়ে আর কি গণভোটে কারো নোট অফ ডিসেন্ট থাকুক না থাকুক, এই ৫টা বিষয় হচ্ছে যে গণভোটে হ্যাঁ জিতলে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। এরকম একটা বাধ্যবাধকতা ইউনূস গভর্নমেন্ট সেট করে দিছে গণভোটে। এইজন্য ৪টা প্রশ্ন তৈরি করতে হইছে। তো এখন দেখা গেল যে বিএনপির ইশতেহারটা এইজন্য একটু একটা সাড়া ফেলছে যে তারা ইশতেহারে আবার ওই নোট অফ ডিসেন্টে তারা যেটা বলছে যেমন উচ্চকক্ষে পিআর পদ্ধতি মানবে না, বা ওই যে আপনার সংসদীয় কমিটিগুলা এইভাবে করবে না। তারা শুধু যে বিরোধী দল থেকে চিফ হুইপ না কি যেন ওই যে ডেপুটি স্পিকার করবে অর্থ কি, হ্যাঁ? তো এটা করাতে কনফ্লিক্টিং একটা সিনারিও দেখা যাচ্ছে এখন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তো তাইলে তারা কিভাবে আপনার জিনিসটা হ্যান্ডেল করবে যে আহ, জুলাই সনদের এই যে গণভোটের এগুলা ইমপ্লিমেন্ট করবে নাকি তারা নিজেদের যেটা ইচ্ছা সেটা করবে। এই একটা প্রশ্ন কিন্তু এখন তৈরি হয়েছে। অন দ্য আদার হ্যান্ড আপনার এনসিপির যে ইয়েটা আপনার ম্যানিফেস্টোটা ওটা অতটা আলোচনায় আসে নাই টিভিতে, কিন্তু ওইটা আমার কাছে অনেক স্ট্যান্ডার্ড মনে হয়েছে যে আপনার একদম ভিশন যে দেশের প্রত্যেকটা ইয়েতে যে প্রত্যেকটা খাতে তাদের একটা ভীষণ করছে, যেমন ধরেন প্রতিরক্ষা বলেন বা বলেন যে আপনার কি বলা যায় যে ওখানে মিশনও আছে, কিন্তু মিশনগুলা দেখলে ভিশনটা বোঝা যায় যে প্রতিরক্ষা খাতে অনেক জোর দিচ্ছে বা শিক্ষা খাতে জোর দিচ্ছে, ওই যে টিচারদের ই শক্তিশালী করা, টিচারদের মানে লাইফ বেটার করা, তাইলে শিক্ষা এমনি ভালো হবে এরকম। হ্যাঁ, তো ওইটা আবার আমি কিছুটা জানি যে আপনার বিভিন্ন দেশে এনসিপি যে ডায়াসপোরা অংশটা এটা খুবই স্ট্রং, মানে সারা পৃথিবীতে যে ছড়ায় আছে বাংলাদেশি প্রফেশনাল প্লাস স্টুডেন্ট, এরা অনেকেই জুলাইয়ের পরে এরা অনেকেই এটাতে মানে একটা নতুন বাংলাদেশের যে স্বপ্ন ওটাতে তো ধরেন মানে সরাসরি বললে বাংলাদেশের যে পুরান যে রাজনৈতিক দলগুলা এদের ব্যাপারে তো আসলে এই অধিকাংশ মানুষের ওই রকম আস্থা নাই। তো তখন যেটা হয়েছে যে এই সারা বিশ্বে ছড়ায় থাকে যে শিক্ষিত বা কি বলা যায় নানান জায়গায় অনেক অভিজ্ঞ লোকজন নতুন একটা স্বপ্ন নিয়ে তারা ওই যে ডায়াসপোরা করছে। সেখানে বেশ ভালো ভালো কি বলা যায় মাথার প্রচুর লোকজন আছে, তারা প্রচুর পরিশ্রম করে এটা তৈরি করছে এই ইয়েটা, কিন্তু অতটা আলোচনা আসে নাই কেন? আমার মতে বাংলাদেশে যেই সব এই যে ধরেন টকশো বুদ্ধিজীবী যারা করে এদের আসলে ওইটা গ্র্যাব করার ওইরকম ক্যাপাসিটিও আছে বলে আমার মনে হয়। তারা ওইটা নোটিসই করে নাই যে জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। এখন এনসিপির জন্য এটা একটা হবে যে আপনার একটা কি বলা যায় যে চ্যালেঞ্জ হবে যে তারা যদি ধরেন কথার কথা তারা যদি 15টা আসন জেতে, 30টা তো তারা ইলেকশন করতেছে, 15টা আসন জিতলে তার একটা শক্তিশালী হবে, কি বলা যায় যে পলিটিক্সে একটা শক্তি অর্জন করবে, যে দেখা যায় কিং মেকার, বা দেখা যাবে যে তাদের কথা গুরুত্ব দিতে হচ্ছে না, পরবর্তী ইলেকশনের একটা ইম্প্যাক্ট সবাই ফিল করবে যে হ্যাঁ। তো সেক্ষেত্রে তারা যদি এরকম ভালো রেজাল্ট করে এবার যে 10টার বেশি সিট পায়, তখন তারা কিভাবে তাদের এই ইয়েগুলা যেই ইশতেহার বা যে ম্যানিফেস্টোটা তৈরি করছে, এটা খুব ভালো একটা স্ট্যান্ডার্ড ম্যানিফেস্টো, কিন্তু এটা কিভাবে পুশ করবে ওইটা চ্যালেঞ্জ। এবং যেহেতু এই ম্যানিফেস্টোটা তৈরি করছে আসলে অনেক কি বলে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা অনেকে, এনসিপির যে লোকাল যে নেতৃত্ব দেশের ভিতরে তারা এটাকে কতটা অ্যাবজর্ভ করবে এটাও একটা পয়েন্ট হবে। খুব সুন্দর একটা বিশ্লেষণ দিয়েছেন। আমি আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো আসলে পোস্টাল ভোটের যে বিষয়টা, এটা নিয়ে আসলে এখনো কিছুটা আম, আহ, কোনো না কোনো বিষয়ে একটা আলোচনা করার ব্যাপার থেকেই যাচ্ছে, এরকম একটা ব্যাপার। যেমন গোপনীয়তার ব্যাপার, ভোটটা আসলে কাউন্টিং শেষ পর্যন্ত কত হলো,
তারপরে এটার আসলে ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট হলো কিনা, এই জায়গাটাই যদি একটু সংক্ষেপে বলতেন। আচ্ছা, আচ্ছা। ওইটা অবশ্য আমি বলবো যে নির্বাচন কমিশন এবার খুব মানে একদম ডিজিটালাইজ খুব ভালো একটা সিস্টেম করছে। যেজন্য আবার আজকে মনে হয় দেখবেন যে ভোট ব্যালট পৌঁছেছে 4,20,000 না 22,000 এরকম একটা নাম্বার দেখছি। তার মানে অলরেডি তাদের হাতে বিদেশ থেকে 4,22,000 ব্যালট চলে আসছে। হ্যাঁ? তো পোস্টাল ব্যালট কিন্তু শুধু প্রবাসী না। পোস্টাল ব্যালট প্রবাসী প্লাস ওই যে দেশের ভিতরে যাদের হবে যে ওই আপনার উম যাদের আপনার ডিউটি পড়বে ধরেন বাসা থেকে দূরে তাদের জি ক্ষেত্রেও জি, মানে সরকারি চাকরিজীবীদের সরকারি বা চাকরিজীবী বা ইয়েদের আর কি। হ্যাঁ, জি, পোলিং এ যাদের থাকবে। ইভেন তো ইভেন যারা জেলে আছে, মানে হাজতে আছে বা হ্যাঁ, জেলে আছে আর কি, এবার তাদের উনাদেরও তাদেরও আরকি একটা। করতেছে, হুম হুম। তাদের একটা অংশ। তো টোটাল মনে হয় 15 লাখ ভোট। তো কত কতগুলা ব্যালট আসছে ওইটা তারাই দেখাচ্ছে। হ্যাঁ? এজন্য এখন সংখ্যাটা কম। কিন্তু হয়তো এই যে লাস্টে ৪-৫ দিনে প্রচুর আসবে আরকি রিসিভ করবে এবং বাড়বে বলে আশা করে। কিন্তু এখন ওই যে সংখ্যা দেখে মানুষ একটু কনফিউজড হতে পারে যে মনে হতে পারে যে অনেক কম। কিন্তু ওভারঅল আমি যতটুকু জানি 15 লাখের মতো আরকি রিসিভ করছে টোটাল দেশ-বিদেশ মিলে। এবং সেগুলা যেহেতু পাঠাইছে হয়তো 5% পাঠায়নি। এরকম প্রবাসেও আমি শুনছি যে ৫-১০% মানুষ পাঠায়নি। 88% না কত যেন অনেক আগে বেশ কিছুদিন আগে ২ সপ্তাহ আগে দেখছিলাম যে 88% পাঠানোর রেট। হয়তো এটা 92-3 হবে ইভেনচুয়ালি। তো একটা পার্সেন্টেজ মিস করছে। আর দেশের ভিতরে হয়তো কিছু মানুষ অলসতার কারণে এটা হবেই, এটা হয়। তো তারপর আমার ধারণা ১২-১৩ লাখ ভোট তো মিনিমাম যাবেই, হবে, হ্যাঁ? আর গোপনীয়তা আমি মনে করি না। গোপনীয়তা খুব একদম আ খুবই কি বলা যায় যে তাদের যে স্ট্যান্ডার্ড সিস্টেম ওটাই করছে যে আপনার আমি যে ব্যালটটা আমি ভোট দেই, ওইখানে কোন একটা নাম্বার আছে। হুম? ওই নাম্বারটা হচ্ছে যে আপনারা যখন দেশে ব্যালটে ভোট দিবেন, ওইখানেও কিন্তু ব্যালটের নিচে একটা অংশে আপনার নাম সাইন করা লাগে। ওই যে ব্যাংকের চেকের মতো। তো ওইখানে সাইন করেন যে ওই সাইন করার অংশটা একটা নাম্বার থাকে। আর আপনার ব্যালটে একটা নাম্বার থাকে। এই ২ টা নাম্বার সেইম। তো ব্যালটটা ছিঁড়ে আপনাকে দেয়। হ্যাঁ? তো আপনি ওইটা করেন। এটা করে এইজন্য যে আপনি পকেটে করে একটা একই রকম ব্যালট ছাপায় নিয়ে এসে যাতে ওই একটা সিলমের করে। কারণ ওই নাম্বার যখন গণনা করে তখন ওই নাম্বারটা করে যে এই নাম্বার ম্যাচ করে কিনা, হ্যাঁ? এগুলা বা যদি কোনো প্রশ্ন তৈরি হয়। তো ই বিদেশি ভোটও একই। আমাদের যে ব্যালট গুলা, সংসদ নির্বাচনের যে ব্যালট, ওইটা একটা নাম্বার আছে। ওই নাম্বারটা হচ্ছে ওই আমার ডেটাবেজে আমার এনআইডির সাথে ওইটা কানেক্টেড। হ্যাঁ? কিন্তু দেশে যখন আমার ব্যাল চিঠিটা যাবে, আমার চিঠিটা, ওইটা খুলেই যখন ওই চিঠির ভেতরে আরেকটা খামের ভিতরে হচ্ছে আমার ব্যালট গুলা আছে। আর ওই খামের বাইরে একটা কাগজে আমার এনআইডি নাম্বার আমি সাইন-টাইন করছি এটা। অনেকে বলতেছে যে এইটা দেখে তো বুঝে ফেলবে। আসলে কিন্তু কোনো উপায় নাই। কারণ যে আমার ব্যালট গুলো যে একটা মুখ বন্ধ খামে আছে, ওইটা কিন্তু যে চেক করবে আমার এনআইডি আর নাম্বার, সে ওইটা খুললে দেখতে পারবে না। তাকে ওইটা ওই মুখ বন্ধ অবস্থাতে একটা বক্সে রেখে দিতে হবে, একটা নির্দিষ্ট বক্সে। ফলে ওইটা খোলা হবে ওই যে ভোটের পরে যখন গণনা শুরু হবে না, ওই যে টেবিলে সবাই গোল হয়ে বসবে, তখন ওই ব্যালট গুলা খুলে গোলাপিটা যাবে গণভোটের টেবিলে আর সাদাটা যাবে সংসদের টেবিলে। তো একই সময়, মানে যখন আসনে গণনা হচ্ছে তখন তখন এটা এই যাবে। ভোট এটাও যুক্ত হবে। তখন আমার প্রবাসী ব্যালটে যেমন আমার ভোট একটা নাম্বার থাকে, আপনার দেশি ব্যালটে আপনি যে সিল দিলেন, ওই ব্যালটে কিন্তু একটা নাম্বার থাকবে। এখন ওই নাম্বার ঘেঁটে যদি কেউ বের করতে চায়, সেটা দেশে প্রবাসে একই আরকি। যে কেউ যদি মুখস্থ রাখে যে ধরেন আপনাকে টার্গেট করলো, মু ওই পোলিং হুম হুম। অফিসার। সে মানে মুখস্থ এটা রাখলো একটা আপনার নাম্বার। বিশাল ইয়ের এটা ব্যাপার আর কি, মানে মানে সেটা এটা নতুন কিছু না। বুঝছি। তার মানে এটা হলো যে দেশে আমরা যে ফিজিক্যালি যে ব্যালটে দিচ্ছি, সেটাতেও যে গোপনীয়তা লঙ্ঘন হইতে পারে, এই ওই ভোটেও একই, ঠিক একই তাই হইতে পারে, এক্সাক্টলি, যদি এক্সাক্টলি। যদি কেউ হ্যাঁ। করার কেউ করতে খুব থাকে। ইচ্ছা করে করতে যাই পারে। হোক, কিন্তু আমরা করতে জি গেলে অনেক কঠিন। জি কারণ জি আপনার ব্যালটের স্তূপ জি। থেকে ওই নাম্বার খুঁজে বের করতে হবে। এটা তা মোটা দাগে তাহলে বলা যায় যে এবার যে এই যে পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এটি একটি মোটামুটি সফল এবং উদাহরণ তৈরি করার মতো একটা ব্যাপার। হ্যাঁ, আমি বলব খুবই জাস্ট হইছে কি যে যেই প্রসেসটা ওই যে আমরা যে ব্যালট রিসিভ করছি তারপরে যে পাঠানোর প্রসেসটা যেহেতু তারা অনেক সাবধানতাই করতে গেছে যাতে কোনোভাবে জালিয়াতি না হয় বা
এসব না হয়, এজন্য অনেক বেশি প্রসেস। তো বিদেশে বা দেশেও যারা ভোট দিবে পোস্টাল ভোটে সবাই ওই প্রসেস ফলো করতে পারবে কিনা? পারে নাই অনেকে। অনেকেই ভুল করছে। ওই প্রসেস ফলো না করে পাঠায় দিছে জাস্ট ওই কাগজে ইসে করে। তো ওইটা একটা ইস্যু হইছে এবার। এখন ওইটার আরেকটু সিম্পলিফাই কেমনে করা যায়? এটা হবে আরকি আপনার নেক্সট ইলেকশনে ভবিষ্যতের একটা নেক্সট এর জন্য। একটা হ্যাঁ, জি জি, ধন্যবাদ। এবার আমি যে বিষয়টি জানতে চাই সেটা হলো যে আসলে এখন তো নির্বাচনের প্রচারণার শেষ, প্রায় কালকে শেষ হবে। জি, তো এখন যেটা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ চলছে, ফলাফল কি হবে, কে কত ভোট পাবে, কোন আসন জিতবে, কতটা আসন জিতবে, এইসব বিষয়গুলো নিয়ে আপনি যদি একটু বলেন যে আসলে ভোটের উপস্থিতি কেমন হবে এবং এই কতগুলো আসন কোন দল পেতে পারে বা সরকার কারা কি গঠন করবে সেই বিষয়গুলো যদি একটু বলেন। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। এটা আ এটা আসলে আমার চেয়ে আপনি ভালো বলতে পারবেন। কারণ আপনি অন স্পট দেশে আছেন, দেখতেছেন, হ্যাঁ? কিন্তু আপনার একটা খুব আমি মানে যেটা আপনি খুব একটা খুব সুন্দর একটা অ্যানালাইসিস করেছেন, আমি দেখছি আরকি। আচ্ছা, আচ্ছা। তো যেই কারণে আপনাকে এটা জিজ্ঞেস করা। আমার বক্তব্যটা হবে বেসিক্যালি ওই যে জরিপের রেজাল্ট ভিত্তিতে। কিন্তু এটা ইলেকশনের আমার যেটা আরকি ব্যক্তিগত মত আরকি। নানান ধরেন জীবনে তো অনেক ইলেকশন দেখছি। যে ইলেকশন এই যে আমেরিকাতে যে ট্রাম্পের ইলেকশন দেখলাম বা এর আগে বাইডেনের বা ট্রাম্পের, হ্যাঁ? তো ইলেকশনে সাধারণত কি একটা জোয়ার তৈরি হয় একটা সাইডের পক্ষে। তো আপনি সাধারণ মানুষ এটা ফিল করে কিন্তু ইলেকশনের আগের ১ সপ্তাহ এটা ফিল করে যে এদের পক্ষে জোয়ার তৈরি হইছে। আপনি এটা দেখবেন কি? কিভাবে দেখবেন? যে ধরেন ওই পার্টির সমর্থকদের সাথে কথা বলে দেখবেন তারা অনেক খুশি, অনেক এনার্জি ফিল করতেছে। আর আরেক পক্ষ সাধারণত বাংলাদেশে যেটা আমি দেখছি, যে আরেক পক্ষ তখন অভিযোগ শুরু করে। মানে আছে না আমরা আছি না ওই যে খেলায় হারা দেখলে ধরেন ৩ গোল খাইছি, এখন ০ গোলে ৩-০ গোলে পিছিয়ে আছে। এখন রেফারিকে খেলার মাঝখান থেকেই বকা শুরু হয় না? অভিযোগ করা শুরু হয় না? ঐরকম একটা আপনি এখনই দেখবেন যে একটা জোয়ার বা একটা ইস্যু হয়ে গেছে। আমি জানি না কোথায় হইছে। আমি যেহেতু দেশে নাই, আমি এটা দেখতে পাচ্ছি না। কিন্তু আপনি যদি খুব সূক্ষ্মভাবে দেখেন, দেখবেন যে একটা হয়ে গেছে। যদি জোয়ার তৈরি হয়। আর যদি জোয়ার তৈরি না হয়, তাইলে দেখবেন যে সাদামাটা একটা ঐরকম কোনো ডিফারেন্স দেখবেন না। এখন ওইটা দিয়ে আপনি বিচার করতে পারবেন যে জোয়ার তৈরি হইছে কিনা। যদি জোয়ার তৈরি হয়, যে পক্ষে হবে ওদেরকে থামানো সম্ভব না। এটা খুব আরকি স্ট্রং। যে এনি ইলেকশন আপনি দেখবেন যে একটা পক্ষের জোয়ার তৈরি হয়। যেমন আমি আমেরিকা দেখছি ট্রাম্পের যে জোয়ার তৈরি হইছে। আর কিছু দিয়ে থামান যাবে না একে। আরকি এটা বোঝা গেছে। আমরা ধরেন ২-৩ দিন আগে বুঝছি যে এই এই আরকি ওই যে একটা তৈরি মোমেন্টাম বলে যে। তো এইটা হচ্ছে মেইন জিনিস। হ্যাঁ? তো এইটার সাথে আরেকটা কানেকশন যে আপনি যে আমার পোস্টার কথা বললেন। এটা কানেকশন হয় কি সবার তো আসলে সেগমেন্ট থাকে পপুলেশনের যে যেমন আমেরিকায় যেমন একটু কম শিক্ষিত হোয়াইট এরা হচ্ছে ট্রাম্প বা একটু বেশি শিক্ষিত নানান বর্ণের নানান দেশের এরা হচ্ছে ডেমোক্রেট সাপোর্টার হয়। হ্যাঁ? তো জোয়ার সৃষ্টি হলো হয় কি ওই যে ইলেকশনের দিন এরা বেশি শো আপ করে। ইয়েতে আসে, ওই ভোট দিতে আসে। ওরা যত আগ্রহ নিয়ে যায়, অন্য সাইড দেখা যায় যে গেলাম না এইটা। তো বাংলাদেশেও এখন একটা সেগমেন্ট তৈরি হয়ে গেছে। আমরা যেটা বুঝতেছি যে ধরেন ওই যে ১১ দলীয় জোট জামাত এনসিপির জোট আর বিএনপির জোট। তো জামাত এনসিপির জোট হচ্ছে ইয়াং পোলাপান এরা খুব মানে এটাতে একটা জরিপ দেখে আমি একটু আশ্চর্য হইছি যে লাস্ট আপনার সিআরএফ নামে একটা আ সিআরএফ প্লাস বেপোস এদের একটা নিউজ পেপারে দেখলাম আরকি। তো তারা খুব ইন্টারেস্টিং একটা জরিপ করছে যে আগের বার কাকে ভোট দিছেন, এবার কাকে ভোট দিবেন। হ্যাঁ? তো ঐটাতে আপনার একটা আছে যে আগে কখনো ভোট দেয় নাই। এইরকম যে সেগমেন্ট আরকি। এদের ক্ষেত্রে দেখা গেছে যে ৫৫% ওই যে জামাত এনসিপি আর ২৭-২৮% হচ্ছে বিএনপি। তো এটা তো খুব সিগনিফিক্যান্ট ডিফারেন্স। তো ওইটা দেখে আমার মনে হয়েছে যে যদি ইয়াংরা যারা আগে কখনো ভোট দেয়নি তারা যদি খুব বেশি হারে যায় ইয়েতে আপনার কি বলা যায় ওই ভোট কেন্দ্রে, হুম?
তাহলে এনসিপি জামাত এসে অনেক ভোট পাবে। কিন্তু হিস্ট্রিক্যালি বা বাংলাদেশেরটা আমি জানি, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে ইয়াং লোকজন কম যায় ভোট দিতে। ভোটের ব্যাপারে বেশি উৎসাহ থাকে বয়স্কদের। তো ওইটা যদি হয় তাহলে দেখা যাবে যে আবার হয়তো দেখা যাবে যে বয়স্ক যেহেতু ইয়াং সাইডে আপনার এইরকম ডিফারেন্স দেখা যাচ্ছে যে বিএনপি আর জামাতে, কিন্তু ওভারঅল কিন্তু ওই রকম ডিফারেন্স আমরা দেখতেছি না, কাছাকাছি 3-4% গ্যাপ দেখতেছি। তো সেক্ষেত্রে হবে যে আপনার ওভারঅলে দেখা যাবে যে ওই বয়স্কদের মধ্যে বিএনপির সমর্থন অনেক বেশি। তো বয়স্করা যদি প্রচুর ভোট দিতে মাঠে আসে, মানে কেন্দ্রে আসে, তাহলে হয়তো আবার উল্টা রেজাল্ট হবে আর কি। এটা মনে হয়েছে যে জোয়ার, একটা তো জোয়ার তৈরি হয়। তো যদি বিএনপির পক্ষে জোয়ার তৈরি হয় তাহলে দেখা যাবে যে 35 বা 40 এর বেশি এই মানুষগুলা বেশি ভোট কেন্দ্রে গেছে। আর যদি জামাত এনসিপির পক্ষে জোয়ার তৈরি হয় তাহলে দেখা যাবে ইয়াংরা ভোট কেন্দ্রে বেশি গেছে আর কি। মানে ভোট কেন্দ্রে কারা যাচ্ছে, কারা কোন যাচ্ছে কোন সেগমেন্টের পিপল যাচ্ছে সেটার উপর বেস করে। সেটা একটা বড় ফ্যাক্টর। না, সেক্ষেত্রে আসলে ধরেন আপনি যদি একটু মানে জাস্ট অঙ্কের হিসাবে বলেন যে ধরেন কেমন কি হতে পারে, এটা ফিগার গুলা যদি একটু মানে আরেকটু আচ্ছা, ক্লিয়ার করে বলেন। ধরেন বাংলাদেশে যেটা আর কি, যেমন ধরেন আপনি যদি বাংলাদেশে ধরেন ঢাকা দেখেন, ঢাকা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং জায়গা, যে সারা দেশ থেকে লোক আসে। হ্যাঁ, এই জন্য আপনি দেখবেন যে প্রতি প্রতি ইলেকশনে 91, 96, 2001, 2008 এই 4টা ইলেকশন যদি আমরা ধরি যে অ্যাটলিস্ট আর কি মানুষ ভোট দিছে, হুম, ঠিক মতো, তো দেখবেন যে প্রত্যেকবার কিন্তু একদম ফ্লিপ করছে। যে 91 এ দেখা গেছে, 91 এ তো সবাই আশ্চর্য হয়। ঢাকার প্রত্যেকটা 16টা সিট সব বিএনপি পাইছিল। এরপরের বার দেখা গেছে যে 16টার প্রত্যেকে শুধুমাত্র সাদেক হোসেন খোকা 96 তে জিতছিল আর বাকি 15টাই আওয়ামী লীগ পাইছে। এরপর আবার 2001 এ গিয়ে দেখা গেছে আবার সব বিএনপি নিয়ে নিছে, আবার 2008 এ সব আওয়ামী লীগ নিয়ে নিছে। তো এটার কারণটা হচ্ছে ঢাকার আমার মতে 55 থেকে 60% ভোট হচ্ছে ফ্লোটিং। এদের আমাদের যেমন অনেক শিক্ষিত মধ্যবিত্ত এই টাইপ মানুষদের মধ্যে এটা বেশি থাকে যে তারা খুব স্ট্রিক্টলি হয় বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত, এই ৩টা বা এমনও আছে লাঙ্গল, এগুলার সাপোর্টার আর কি। একদম সারা জীবন এখানেই ভোট দিবে। দুনিয়ার যে দিকে জায়গায় এখানেই ভোট দিবে। কিন্তু ঢাকায় দেখা যায় 60% এর মতো লোক হচ্ছে ফ্লোটিং। হুম? তো ওইটার জন্য এই 60% তো যেকোনো দিকে যাইতে পারে। ওই যে জোয়ারের উপরে ডিপেন্ড করবে আরকি যে তারা কোন দিকে যাবে। ওইটা হয় ডিসাইডিং ফ্যাক্টর। এখন বাংলাদেশে ধরেন ১৭ বছর ইলেকশন নাই। হ্যাঁ? তো আমার ধারণা এই ফ্লোটিং ভোটার সারা দেশে এই অবস্থা। যে প্রচুর ফ্লোটিং ভোটার, মানে ঐরকম যে ধরেন যেটা হয় প্রতি ৫ বছর ধরেন আমি বিএনপি সাপোর্টার, কথার কথা। প্রতি ৫ বছর যদি আমি বিএনপির একটা ভোট দিয়ে আসি, ওইটা তো একটা তৈরি হয় না যে হ্যাঁ বিএনপি তে দিব, এবারও দিব। ১৭ বছর ভোট দেই নাই। ওই কানেকশনটা তো ছুটে গেছে। বুঝতে পারছি। হ্যাঁ? তো এখন অনেক ফ্লোটিং ভোটার আরকি। তো এইজন্য আচ্ছা, আমার আরেকটা মতে বিষয় এখানে তো আরেকটা আরেকটা যেটা আপনি ফ্লোটিং ভোটের কথা বলছেন, এখানে আবার আরেকটা বিষয় যেটা বলছে যে এখন অনেকেই যে আওয়ামী লীগের যে ভোটার আছে তারাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো সেটাও তো ধরেন আপনার কোন দিকে যাবে সেটা একটা বিষয়। তো আপনার কি মনে হয় এটা কোন দিকে যেতে পারে বা কোন বিষয়গুলা এদের ভোটটা কিভাবে ওই কি হতে পারে? এই জরিপটার কথা বললাম, ওই যে আপনার ইয়াংদের মধ্যে অনেক বেশি জামাত এনসিপির ওই একই জরিপে এটাও করছে যে আগের বার আওয়ামী লীগে যারা ভোট দিছে তারা এবার কোথায় ভোট দিচ্ছে। ওইটাও একটা আ ছিল আরকি, হিসাব। তো ওইখানে যেমন দেখা গেছে যে 50% এর মতো বিএনপির পক্ষে ভোট দিবে। আর 30% হচ্ছে জামাত। আর এনসিপি কে অলমোস্ট কেউ দিবে না। ৪-৫% মানে ওরা আসলে আগেরবার আওয়ামী লীগে দিছে ঠিক, হয়তো ওই যে নৌকার একটা জোয়ার ছিল ওইজন্য। কিন্তু ওইভাবে যে আওয়ামী লীগ সাপোর্টার তা না। হ্যাঁ? কিন্তু আওয়ামী লীগের ধরেন আরকি কেন এটা হইছে যে আওয়ামী লীগের ভোট ব্যাংক যেটা ধরেন 20% এর মতো, স 17-20% এরকম সবাই বলে। এর ৪ রকম মানুষ আছে। একটা হচ্ছে ধরেন একদম কি বলা যায় যারা ওই যে সেকুলার আদর্শের জন্য আওয়ামী লীগ সাপোর্ট করে। একদম শিক্ষিত, খুব উচ্চ শিক্ষিত যে অংশটা। আমার ধারণা এরা ভোট দিবে না এবার।
এই যে ধরেন ওই 17% যদি আমি ধরি, 17 বা 18%, দুঃখের মধ্যে 2%-এর মতো তো একদম এইরকম যে খুব উচ্চ শিক্ষিত, খুব কি বলা যায় সেকুলার আদর্শ ধারণ করে এরকম। এরা ভোটে দিতেই যাবে না এবার। কারণ এরা বিএনপিতে ওই ই মনে করে যে মানে ভোট পাওয়ার যোগ্য মনে করে না। কাজেই যাবে না। তো সেকেন্ড গ্রুপটা হচ্ছে আপনার ওই যে নেতা-নেত্রী আরকি যারা মাঠে ছিল, রাজনীতি করছে, হ্যাঁ? তো এরা আপনার এলাকা বাই এলাকা ভাগ হয়ে গেছে। কিন্তু আচ্ছা। ধরেন আসন কোন আসনে বিএনপি, কোন আসনে জামাত। এইজন্য জামাতের ওই যে 30%, হ্যাঁ? এদের একটা অংশ। কিন্তু আমার মতে এই অংশটা ধরেন এটা তো ২০-৩০ লাখ হবে আরকি বা আরো বেশি টোটাল সারা দেশে। একেকটা গ্রামে যদি ২০-২৫ জন করে এরকম আওয়ামী লীগের নানান লেভেলের নেতা থাকে তাহলে তো ১ লাখ গ্রাম ২৫ লাখ মানুষ হয়। তো এই বিশাল যে ভোট ব্যাংক এইটা এবার আমি দেখতেছি বিএনপির দিকে যাচ্ছে। তারপর থার্ড যে গ্রুপ এইটা হচ্ছে আপনার ওই যে কি বলে এরা আওয়ামী লীগের ভোটার না, এরা হচ্ছে নৌকার ভোট, নৌকা মার্কার ভোটার। এরা দেখা যাচ্ছে যে সেই পাকিস্তান আমল থেকে ওই নৌকা মার্কা, বাপ দাদা নৌকা মার্কা দিয়েছে, এটা নৌকা মার্কা। এখন এবার তো নৌকা মার্কা নাই। এইখানে জামাত আর বিএনপি স্প্লিট করছে। কারণ এখানে ওই ওদের কাছে গিয়ে জামাত সুন্দর কথা বলে ওদেরকে করছে, বিএনপি গিয়ে সুন্দর কথা বলে করছে ওইভাবে। আর ফোর্থ গ্রুপটা হচ্ছে ধরেন আপনার সংখ্যালঘুরা কিন্তু বাংলাদেশে মানে নন মুসলিম যারা তারা বেসিক্যালি আওয়ামী লীগ সাপোর্টার ধরেন যে 7% বা 6% এরকম। তো উনাদেরকেও আমার মতে বেশিরভাগ বিএনপি কে দিবে। কিন্তু অনেক জায়গায় জামাত এদেরকে করছে। আমি নানান ইসেতে মনে হইছে যে নানান জায়গায় যেহেতু ওই যে আপনার কি বলা যায়? বাংলাদেশে এটা একটা ইন্টারেস্টিং যে আপনার হিন্দুদের বা বেসিক্যালি হিন্দুদের তো বাড়িঘর বেশি দখল করে। এই যে নানান জায়গায় পুড়ায় দেয়, দখল করে হ্যান-ত্যান। এগুলা করে এলাকার মাস্তানরা। হুম? ওই যে এলাকার যে মোড়ল থাকে বা চেয়ারম্যান থাকে ওরা ওই লুটপাটের জন্য, জমি দখলের জন্য। তো ওরা কিন্তু জানে যে ওই ক্ষমতায় যারা ছিল যে বিএনপি, আওয়ামী লীগ এরাই তাদের এসব কায়দা নেয়। তো এদের ওই সহানুভূতিটা জামাত কিছুটা কাটছে বলে আমার মনে হয়, বুঝছেন? যে ওই একদম সংখ্যালঘু অংশেরও কিছু তারা বুঝতে পেরেছি। করতে পারছে। তো কিন্তু ওভারঅল আমি যে জরিপ যেটা দেখলাম, এখানে দেখলাম যে 50% এর মতো হচ্ছে বিএনপি পাবে। আর ধরেন 10% ভোট দিতেই যাবে না। 10 আওয়ামী লীগ সাপোর্ট বুঝছি। করবে। তো ওভারঅল যদি আমরা বলি যে ধরেন এই যে আপনি যে হিসাব ক্যালকুলেশন বিভিন্ন ধরনের আসলে একটার সাথে আরেকটা জড়িত যদি কিন্তু আছে হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারটা। হ্যাঁ। তো যদি কিন্তু বাদে যদি আমরা একটা হিসাব করি গড় হিসাব টাইপের যে আসলে নির্বাচনের ফলাফল কেমন হইতে পারে, কেমন বলতে কি আচ্ছা, যে আচ্ছা। কেমন মানে অর্থাৎ আহ, আসনের দিক থেকে কি যেমন এখন ধরেন এক গ্রুপ বলছে যে ধরেন এই 200-250 আসন বিএনপি পাবে, 30 আসন অমুক পাবে, আবার কেউ বলছে প্রায় হাড্ডাহাড্ডি লড়াই 150-40 এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো তেমন হিসাব করে যদি আপনার এই এই যদি কিন্তু হিসাব মিলিয়েও যদি আমরা বলি যে আচ্ছা, আচ্ছা। আহ, কেমন হতে পারে নির্বাচনের ফলাফলটা আসলে যদি কিন্তু বাদ দিলে একদম আরকি, একদম যদি সব মানে নরমাল আপনার দৃষ্টিতে আমি বলবো যে আপনার দৃষ্টিতে আপনি সবগুলো ফ্যাক্টর এখনকার মানে একদম ক্রিটিক্যালি চিন্তা করে যে নির্বাচনে এবার এমন হওয়ার পসিবিলিটিটা বেশি। ওইটা বললে আমার মনে হয় যে বিএনপি 160 এরকম জিতবে। হ্যাঁ? আর বিএনপির যে বিদ্রোহী প্রার্থী এরা ২০-২৫ টার মতো সিট জিতবে। আর জামাত 100 এর কাছাকাছি জিতবে। আর এনসিপি হয়তো আমি এনসিপির শুভাকাঙ্ক্ষী সেই হিসাবে আরকি হয়তো মনে হয় যে ১০ টার মতো জিততে পারে এরকম। হয়তো একটু অপটিমিস্টিক কিন্তু এরকম আরকি করতেছি। তো ওইখানে নেক্সট ফ্যাক্টর হবে বিএনপির ওই যে বিদ্রোহী যারা, এরা ওই যে কোন দিকে যাবে এটা? এদেরকে যদি সরকারে আনতে হয়, বিএনপি যদি এদেরকে সরকারে পুল করতে তাহলে ভালো জায়গা দিতে হবে আরকি। এরা তো ফ্রি চলে আসবে না বিএনপিতে। হ্যাঁ? তো
তো সেটা দিলে যেই ১৬৫ জন বিএনপির টিকেটে জিতলো ১৬০-৬৫, তাদেরকে তো একটু বঞ্চিত করতে হবে। ওই জিনিসটা তারা কেমনে কিন্তু ম্যানেজ করবে? মানে ১৬০-৬৫ যদি পায় বিএনপি তাহলে তো আর এনসিপি কে দরকার হচ্ছে না সরকার গঠনে। ও না, এনসিপি না, ওই যে আমি বলতেছি যে বিদ্রোহী। মানে হ্যাঁ, বিদ্রোহী তাদেরও তো দরকার হচ্ছে না যদি দরকার হচ্ছে ১৬০ না। আসন পায়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আপনি তাহলে ধরেন আপনি ওদেরকে strong থাকতে চাবেন, সংসদে হুম স্ট্রং হুম থাকতে চাবেন। এখন ধরেন যদি 165 হইলো, আর ওরা যদি সব যদি বিরোধী হয়ে যায়, তাহলে 135 হয়ে গেল। তো তখন দেখা যাবে যে বিরোধী পুরা ক্লাস্টারটা অনেক স্ট্রং। ১৩৫ সিট, হ্যাঁ? অনেক স্ট্রং। তারা ওই যে বরাদ্দ পায়, ওগুলা তো আছে। ওগুলা তো আপনার ইভেন, হ্যাঁ? তো ওই জিনিসগুলা একটা ফ্যাক্টর হবে। তো বিএনপিও চাইবে, প্লাস আপনার ওই যে আজকের যে ইশতেহার, ওই গতকালের বিএনপির, সেখানে দেখা যাচ্ছে তারা উচ্চ কক্ষে পিআর চাচ্ছে না। তো তারা চাইবে যে নিম্নকক্ষে 2/3 মেজরিটি ক্রস করে যাইতে। তো এমনও হইতে পারে যে ধরেন জামাত যদি ৯০ টা পেল, ৯০ টা বা এর কম, আর ধরেন বিএনপি, বিদ্রোহী, এনসিপি মিলে ২০০ হয়। তাহলে বিএনপি এনসিপি কেও ডাকতে পারে যে তোমরা গভর্নমেন্টে আসো, ২ টা মন্ত্রীর পদ দিব। তাহলে ২০০ হইল। ২০০ হইলে আর কি তারা খুব আরামে ইচ্ছামতো আরকি সরকার মানে চালাতে পারবে। নিজেদের ইচ্ছা মতো সরকার নিজেদের চালাতে ইচ্ছামত পারবে। চালাতে পারবে। কিন্তু অনেকে আবার যেমন বলছে ধরেন কিছু কিছু জরিপ যে এক ধরনের লাইক ঝুলন্ত পার্লামেন্ট হইতে পারে, মানে খুব ব্যবধানটা খুব কম, সেটার সম্ভাবনা কতটুকু আপনি কি মনে করেন? ওইটা হচ্ছে যদি ওই যে বললাম যে জোয়ার তৈরি হইলে, হ্যাঁ? একটা যেমন আপনার যেমন আরকি আমরা যদি একটু ভেঙে দেখি, জোয়ারটা কবে আমরা দেখতে পাবো? জোয়ারটা ধরেন আপনি যে জোয়ারের কথা বলছেন এটা মূলত কোন অলরেডি সময় ভিজিবল হয়? অলরেডি অলরেডি ভিজিবল হওয়ার কথা যদি থাকে। আর না হইলে নাই আরকি। অলরেডি আপনাদের একটা ফিল করার কথা যে রাস্তাঘাটে দেখলে যে মনে হবে যে এরা মনে হয় একটু ডাউন এখন। এরা মনে হয় একটু ই তরতাজা হচ্ছে। ওইটা ফিল করবেন অথবা নাই। ওইটা আমি এখানে বলতে বসে বুঝতেছি না। Facebook এ বোঝা যায় না, কারণ Facebook তো আসলে মানুষ একটু ফেক একটা তৈরি করতে পারে। যে প্রচুর লোক দিয়ে প্রচুর পোস্ট করালাম হ্যান-ত্যান, এটা হয়। কিন্তু যদি আপনি একটু যে এনালাইসিস করেন, তাহলে মনে হয় যে বাংলাদেশ যদি লম্বালম্বি ৩ ভাগ করেন, হুম? তাহলে ইন্ডিয়ার কাছের যে অংশটা ওয়েস্টের, ওই কলাম ধরে জামাত বেশি পাবে। ওই যে রংপুর, দিনাজপুর থেকে রাজশাহী থেকে আপনি যশোর হয়ে খুলনা পর্যন্ত আসলেন। ওইটা জামাত বেশি পাবে। মাঝখানেরটা হচ্ছে বিএনপি একচেটে পাবে। ধরেন ওই যে ময়মনসিংহ, অ্যা ঢাকা, ফরিদপুর, বরিশাল, এই এলাকাটা। ফাইট হবে এই ডান পাশে এগুলাতে। সিলেট, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা। এখানের সিটগুলা কে কত করতে পারে। এখানে যদি জামাত ভালো করে, তাহলে ওই যে হ্যাঙ্গিং পার্লামেন্ট হইতে পারে। যে বিএনপি হয়তো 150 পাবে না। 140, জামাত 120, ওই যে বিদ্রোহীরা হয়তো 30 টা পাবে। তখন ওই বিদ্রোহীরা অনেক পাওয়ারফুল হয়ে যাবে। ধরেন এই যে রুমিন ফারহানা বা যারা এই যে বিদ্রোহী যারা দাঁড়াইছে, হ্যাঁ? তারা অনেক পাওয়ারফুল। দেখা যাবে তাদেরকে অনেক পাওয়ারফুল বুঝছেন? মিলিটারি দিতে হচ্ছে। মানে দিতে হবে তাকে, আনতে হুম। হইলে ওইভাবে নেগোসিয়েশন করতে হবে। কারণ ডান কিন্তু পাশে আমি কতটুক ঠিক করে? বুঝতে বুঝতে পারছি। আমার আবার ঠিক আরেকটু মানে আপনার কাছ থেকে আসলে আরেকটু আমি মানে আরেকটা পার্ট জানতে চাই। ধরেন এই যে আপনি যেরকম বলছেন যে হ্যাঙ্গিং পার্লামেন্ট, তারপর প্রথমে আসলো বিএনপির একটা মোটামুটি এককভাবেই যাওয়া। হুম। ঠিক এটার অপোজিটও কি হওয়ার কোনো পসিবিলিটি আপনি মনে করেন যে আছে বা ওই হতে যে ওইটা পারে হইলে, এরকম? হ্যাঁ, ওই যদি এখানে যদি আসবে, যদি ইয়াং ভোটারের শো আপ বয়স্ক ভোটারের শো আপ এর চেয়ে অনেক বেশি হয়, হ্যাঁ? তাহলে মানে এদের সম্ভাবনা আছে। জামাতের ভালো সম্ভাবনা আছে। কারণ ডান পাশে তখন সব ওরা সুইপ করতে পারবে। যেমন আমি যেটা শুনতেছি, চিটাগং এ মিডল চিটাগং, যেটা একদম আরকি শহর, ওইটার বাইরে জামাত বিএনপি বেশ টাইট অবস্থা। ধরেন নর্থ চিটাগং যেটা, এটা একদম বিএনপির অলিখিত ঘাঁটি ছিল। কিন্তু এইগুলো হচ্ছে সব ১৭ বছর আগের কাহিনী। গত ১৭-২০ বছর তো আসলে কোনো ইলেকশন হয় নাই। অনেক ল্যান্ডস্কেপ চেঞ্জ হইছে।
তো এবার শুনতেছি যার শোনা কথা আর কি, যে চিটাঙ্গের ওই যে একদম সেন্টার যে 3টা সিট, আমার মনে হয় 8, 9, 10 বা এরকম হবে, নাম্বারটা আমার এক্সাক্ট খেয়াল নেই। ওই 3টাতে বিএনপি স্ট্রং হোল্ড, কিন্তু বাকি সব কিন্তু খুব ফাইট। ইভেন আমি শুনছি সালাউদ্দিন আহমেদের সিটেও বেশ আর কি, মানে রিল্যাক্সলি জেতার অবস্থা নাই। কক্সবাজারের 4টা সিটে, আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরের 4টা সিটে বিএনপির ডাক সাইটে নেতা সব, কিন্তু খুবই আর কি আপনার টাইট অবস্থা এটা শুনতেছি। ইভেন ফেনীতে বা সিলেটে আবার আপনার ওই যে জামাতের ওই যে মজলিস, যেটা খেলাফত মজলিস, ওরা খুব স্ট্রং সিলেটের ওইদিকে, সিলেট নেত্রকোনা ওই অংশটা আর কি, ওই দিকে। তো এই সাইডে যদি জোয়ার তৈরি হয় তাহলে এরা এই সাইড সুইপ করবে, তখন এরা ধরেন হয়তো দেখা যাবে 170 পেয়ে যাইতে পারে। সর্বশেষ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছ থেকে আরো একটু ক্লাসিক, মানে খুব ন্যারো করে যদি বলি, যে ধরেন আপনি আপনার জায়গা থেকে এখন বললেন, মানে এটা আমরা অ্যাজাম্পশন করি না যে 30% অমুকের জেতার সম্ভাবনা বেশি, 40% অমুকের যাওয়ার, আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি আপনাকে বলি সেটা আপনি কিভাবে ইয়ে করবেন? আহ, আমি বলবো এবার বেশ টাইটই হবে আর কি, যে যে কয়েকটা সিনারিও বললাম তো, তাই না, যে একটাতে হচ্ছে জামাত গ্রুপ জিতে যেতে পারে, যে ডান পাশে করলে পুশ করতে পারবে কি পারবে না ওইটা। আমি বলবো 55 আর কি, বিএনপি আর 11 জোট মানে বিএনপি হলো 55 পার্সেন্ট জেতার চান্স, প্রবাবিলিটি আর কি, আর হ্যাঁ, আর 45 45 হচ্ছে হুম, 11 দলীয় জোট। হ্যাঁ খুব সহজ হবে না, হ্যাঁ ওইটা মানে বোঝা যাবে ভোটের সংখ্যায়। জি, আচ্ছা আচ্ছা। সিটের সংখ্যা কিন্তু ধরেন এই ইয়ে তো সিটের সংখ্যা কিন্তু অনেকই হয়ে যেতে পারে, যেহেতু কোন দিকে জোয়ার আসবে ওইটা, তো আমার মনে হয় যে বাট বিষয়টা তো হচ্ছে যে, মানে যেহেতু এক ভোটেও জেতা মানে জেতা, হুম, তো বিষয়গুলো আসলে ওই জায়গাটায় যদি হয় তাহলে একটা বড় ধরনের আহ, মানে পরিবর্তন হতে পারে, সেটা তো আলাদা বিষয়। বাট আমি গড়ে আপনার কাছে এটা জানতে গড়ে চাইলাম হ্যাঁ, পার্সেন্টেজে। হ্যাঁ, মানে গভর্নমেন্ট ফর্ম করা আমার মনে হয় খুব টাইটই হবে, মানে কারণ কারণ বুঝতে যেটা পারছি। হয়েছে যে বিএনপি অরিজিনালি যে বিএনপি সাপোর্ট করতো, হ্যাঁ ধরেন জিয়াউর রহমান যখন বিএনপি ফর্ম করছিল, তখন ন্যাপ আর মুসলিম লীগ নেতাদের নিয়ে করছে, তো তো এই দুইটার আপনার যে ডেমোগ্রাফি আর কি, যা কারা এদের সাপোর্টার, ন্যাপের সাপোর্টার ছিল কি আপনার মধ্যপন্থী, কিন্তু আওয়ামী লীগরে দেখতে পারে না, ভাসানী সাহেবের ইসে, বা ইভেন বামপন্থী কিন্তু আওয়ামী লীগকে দেখতে পারে না এইরকম। আর মুসলিম লীগ তো হচ্ছে ডানপন্থী, আওয়ামী লীগের দেখতে পারেই না, হ্যাঁ। তো এর মধ্যে যে রমানো যে জামাতরে নিয়ে আসায়, ডানের একদম বেশি দূরের যারা, এরা ওই জামাতের দিকে, তো মোটামুটি মাঝখানের ওই যে ডানপন্থী আর মধ্যপন্থী, এরা হয়েছে বিএনপি। তো এবার ওই বিএনপির ওই যে মাঝখানে যে ডানপন্থী যারা, যারা ধরেন আর কি অরিজিন সেই 70 সালে যারা মুসলিম লীগ সাপোর্টার ছিল, বা ওই যে এইরকম আরো ইগুলা, ওরা এতদিন বিএনপি কে ভোট দিয়ে আসছে, তো ওরা এবার অনেকে আমি যা বুঝতেছি দিবে না, এবার এইদিকে সরে গেছে। ওই জন্য ধরেন অগাস্টের 5 তারিখ যখন শেখ হাসিনা পালাই গেল, তখন যদি কেউ বলতো যে বিএনপি আর জামাত আলাদা ইলেকশন করবে, তো সবাই বিএনপি হাইসা খেলে 250 সিট পাবে, এমনকি 280 সিট পাবে, এরকম হইতে পারতো। কিন্তু ওই ওই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, কারণ মুসলিম লীগের ভোট সব এখন ডান দিকে চলে গেছে আর কি। পারছি। সব মিলিয়ে আসলে মোদ্দা কথা যেটা দাঁড়ালো যে শেষ দিন পর্যন্ত এক ধরনের হ্যাঁ, টুইস্ট থেকেই যাচ্ছে। থেকে যাবে তো আমার মনে যাই হোক, হয়। নির্বাচন, যদি জি, ধরেন যদি এমন হয় যে দুই দল তো ভোট পাইলো, দুই দলের টোটাল ভোটের পার্সেন্টেজ যদি 5%-এর বেশি হয় ডিফারেন্সটা, তাহলে আমি বলবো যে আসলে প্রতিদ্বন্দ্বিতা হয় না। আমরা এখন যতটা মনে করতেছি যে জামাত জোট ক্যাচ আপ করে ফেলতেছে, ওইটা আসলে হয় নাই। বিএনপি লিডে ছিল এবং ওয়েল লিড নিয়ে তারা জিতে গেছে, যদি টোটাল ভোটের ডিফারেন্স 5%-এর বেশি হয়। আর যদি একটু কম হয় তাহলে আর কি বিএনপি সাবধান থাকতে হবে নেক্সট ইলেকশনে, যেটা কিন্তু ক্যাচ আপ করছে,
এরপরে ক্ষমতায় গিয়ে যদি তোমরা উল্টাপাল্টা করো তাহলে আরো ক্যাচ আপ করে ফেলবে। জি, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সুন্দর অনেক কিছু আমরা আলাপ করলাম, অনেক মানে কি বলে যদি কিন্তু দিয়ে একটা চুলচেরা বিশ্লেষণের চেষ্টা হলো। আশা করি দর্শকরাও বুঝবে সেই বিষয়গুলো। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আপনার ব্যস্ত সময়ের মধ্যেও এরকম একটি বিশ্লেষণ আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ। কথা হবে নিশ্চয়ই। হ্যাঁ, সে পর্যন্ত আপনি ভালো থাকুন। হ্যাঁ, ভালো থাকবেন। জি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই আলোচনায় আপনারা আশা করি উপভোগ করতে পেরেছেন। আলোচনা নিয়ে কিংবা অন্য কোনো বিষয়ে যদি আপনাদের কোনো অভিমত, মত কিংবা দ্বিমত থাকে, আপনারা অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। পরবর্তীতে আবারও কথা হবে নতুন বিষয়ে, নতুন অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।